বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকর চেয়েছেন পরিবার। আর হাইকোর্ট বেঞ্চের রায়ের মধ্য দিয়ে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। আবরার নিজের জীবনের বিনিময়ে অনেক শিক্ষার্থীর জীবন রক্ষা করেছেন বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় শুনতে সকালেই আদালতে আসে তার বাবা সহ পরিবারের সদস্যরা। বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সংক্ষিপ্ত রায় পড়ে শোনায়। এতে বিচারিক আদালতের দেয়া রায় হুবহু বহাল রেখে ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন উচ্চ আদালত। হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছে আবরারের পরিবার। আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন এমন সহিংস রাজনীতি না হয় সেই দাবিও জানান তারা। হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে, ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। হাইকোর্টের যে রায় দিতেছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। তবে এই রায়ে আসামিরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে দাবি করে আসামি পক্ষের এক আইনজীবী জানান তার আসামির বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার কোনো অকাট্য প্রমাণ মেলেনি। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন, এই জন্য আমরা এবং ৩৪২-এ তার বিরুদ্ধে একটিও ইনক্রিমিনেটিং এভিডেন্স নাই। এই কারণে আমি মনে করছি যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি। হাইকোর্টের এই রায়ে ছাত্র রাজনীতি ও সমাজের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বুয়েটে আবরার ফাহাদের মৃত্যুর পর গণদাবির মুখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক পরিবর্তন এসেছে বলেও জানান। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল সে সময় বুয়েট ছাত্রলীগের ২০ নেতাকর্মীর মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা যায়নি, আর ৬ আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান আরও একজন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, এই যে রায় বহাল রয়েছে, এখন ২০ জনের যে মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড কার্যকরে পরবর্তী আইনি পদক্ষেপ কি এটি জানাবেন, আর এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী আর কি বলেছেন? দেখুন, এখানে আসামি পক্ষের আইনজীবী বলতে আজকে বড় বড় আইনজীবী যারা ছিলেন তারা আসলে কেউই এই রায় পরবর্তী সময়ে ব্রিফিংয়ে কেউ আসেনি। যেমন শিশির মনির ছিলেন এবং এস.এম. শাহজাহান ছিলেন, একজন বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকার কারণে তারা আসতে পারেনি। তবে একজন, এখানে তো ২৫ জন আসামি, তো তাদের ভিতরে বিভিন্ন আসামিরা বিভিন্ন আইনজীবীর কাছে গেছেন। এরকম ২ জনের আইনজীবী যিনি একটু আগে ব্রিফিং করেছেন, যেমনটা খবরে আপনিও দেখাচ্ছিলেন, তিনি বলেছেন যে তার যে 2 জন আসামি তাদের বিরুদ্ধে সরাসরি মৃত্যু এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণে এটি তার দাবি। এখন বিষয়টি হচ্ছে, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে এই মৃত্যুদণ্ড কার্যকরের বাকি আইনি পদক্ষেপ কি। দেখুন, একটি বিচারিক প্রক্রিয়ার অনেকগুলো ধাপ থাকে। আমরা দেখেছি এই আবরার ফাহাদ হত্যা মামলার যে একদম প্রাথমিক ধাপ ছিল সেটি ছিল যে বিচারিক আদালত, যেটি এখানে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ এই বিচারটি হয়েছে, সেখানে রায় ছিল 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড। আজকে সেই রায়ের পরবর্তীতে যখন ডেথ রেফারেন্সের শুনানি এবং আসামিদের আপিল দুটো একসাথে করে এর পরবর্তী ধাপ উচ্চ আদালত, হাইকোর্ট, সেই হাইকোর্টের রায়টি হলো। এই হাইকোর্টের রায়ের পরে এখন পরবর্তী আরও অ্যাপেক্স কোর্ট যেখানে রয়েছে, অর্থাৎ আপিল বিভাগ রয়েছে, সর্বোচ্চ আদালত যেটি, সেই সর্বোচ্চ আদালতে আসামি পক্ষ যাবেন এবং তারা আজকে বলেও দিয়েছেন যেহেতু এই রায়ে তারা সন্তুষ্ট নয়, তারা পরবর্তী আপিল বিভাগে যাবেন এবং 60 দিনের ভিতরে তাদের লিভ টু আপিল করে, যদি লিভ টু আপিল গ্রহণযোগ্য হয়, আদালত যদি মনে করেন যে এই রায়ের বিরুদ্ধে আপিল শুনানি করা যায়, তাহলে তাদের আপিলের অনুমতি দিবেন এবং প্রধান বিচারপতির নেতৃত্বে যে আপিল বেঞ্চ রয়েছে অথবা অন্য কোনো
বেঞ্চ যদি হয় আপিল বিভাগে সেটি শুনানি হবে। শুনানি হওয়ার পরে যে রায় আসবে সেই রায়ে যাদের মৃত্যুদণ্ড বহাল থাকবে তারা পরবর্তীতে সেই বা যারা সাজা বহাল থাকবে তারা সেই সাজার বিরুদ্ধে আবার রিভিউ করার একটি আবেদন সময় পাবেন বা আরেকটি ধাপ পাবেন, অর্থাৎ আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনার আরেকটা আবেদন করতে পারবেন। এবং সেই রায়টি, সেই রিভিউ আবেদনটি নিষ্পত্তি হওয়ার পরে যারা মৃত্যুদণ্ড বা সাজাপ্রাপ্ত হবেন তাদের পরবর্তী আর একটি ধাপ বাকি থাকে, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে তারা প্রাণ ভিক্ষা বা সাজা কমানোর আবেদন করতে পারবেন। এবং তার পরবর্তীতে রাষ্ট্রপতি যদি কারোর আবেদন গ্রহণ না করেন তাহলে যে সাজা থাকবে, যাদের মৃত্যুদণ্ড, তার পরবর্তীতে সেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তো আজকে আবরার ফাহাদের পরিবার অর্থাৎ তার বাবা এবং তার ভাই বুয়েট শিক্ষার্থী ফায়াজ, তারা কিন্তু এই কথাটি বলেছেন যে তারা এখনই রায় কার্যকর, কিন্তু অন্যান্য আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এসে দাবি জানান যে দ্রুত রায় কার্যকর চায়। দ্রুত রায় কার্যকর না, তারা বলেছেন যে দ্রুত পরবর্তীতে বিচারিক প্রক্রিয়া সেগুলো শেষ করে যে রায় হবে সেই রায় যেন তারপরে কার্যকর করা হয়, অর্থাৎ তারা এই মাঝখানে আর কোনো জটিলতা চান না, দ্রুত এই আইনি প্রক্রিয়াগুলো শেষ করতে চান। দেখুন আবরার ফাহাদ যে এরকম মামলা শুনানির ক্ষেত্রে যখন শুনানি হয় তখন আদালত বিভিন্ন মন্তব্য করে থাকে, আজকে এরকম কোনো মন্তব্য করেছে কিনা আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে? না, আজকে আদালতে আসলে যেহেতু সংক্ষিপ্ত রায়, জানেন এটা অনেক বড় একটি মামলা যেখানে বুয়েটের সবাই কিন্তু বুয়েটের শিক্ষার্থী। এই যেই 20 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং 5 জন যাবজ্জীবন, আবরারও যেমন বুয়েটের শিক্ষার্থী ছিলেন, এই সবাই বুয়েটের শিক্ষার্থী। সুতরাং এটি একটা অনেক বড় একটি মামলা। আদালত যে সংক্ষিপ্ত রায় দিয়েছে সেই সংক্ষিপ্ত রায় 1 ঘন্টার বেশি সময় পড়তে হয়েছে, তাহলে বোঝাই যায় পূর্ণাঙ্গ রায় কত বড় হবে। সেই পূর্ণাঙ্গ রায় আসলে সেখানে আদালতের কি মন্তব্য আসবে সেটি জানা যাবে। অ্যাটর্নি জেনারেল সে কথাটি বলেছেন। দেখুন একটি বিষয় আজকে স্পষ্ট, সেটি হচ্ছে আজকে আইনজীবীরাও বলছিলেন যে এই একটি কেস আবরার ফাহাদের এই মৃত্যুর ঘটনা, এই আদালতের বিচার, এটিকে যদি বিশ্লেষণ করা হয় 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের ছাত্র রাজনীতি, ক্যাম্পাসের রাজনীতি কতটা হিংসাত্মক ছিল, কত সহজে একজনকে মারা যায় কোনো অভিযোগ ছাড়াই। একজন আইনজীবী বলছিলেন যে ওই সময় একটি প্লে কার্ড ছিল যেখানে লেখা ছিল এই দেশে কাউকে মারতে কোনো কারণ লাগে না, সেটিও আজকে কিন্তু আইনজীবীরা আলোচনা করছিলেন। তো আজকে সেই আবরার ফাহাদের এই কেসটির মাধ্যমে আজকে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে আবরার তার জীবনের বিনিময়ে পরবর্তীতে অনেক শিক্ষার্থীর জীবন রক্ষা করে গেছে, অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক পরিবর্তন এসেছে। এবং আপনি জানেন যে আবরার ফাহাদের এই মৃত্যুর ঘটনা, আবরার ফাহাদের এই জীবন দেওয়ার ঘটনা কিন্তু ছাত্র রাজনীতির যেমন বাক পরিবর্তনের একটা বড় দিক ছিল, একই সাথে 5 আগস্ট পর্যায়ের সময় শেখ হাসিনার বিতাড়নের যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম অনুঘটক ছিল কিন্তু এই আবরার ফাহাদ। এবং আবরার ফাহাদকে আরেকটি আইনজীবীরা বলছিলেন যে আবরার ফাহাদের এই জীবনের বিনিময় এটি হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটি কি বলে এটিকে, তারা বলছিলেন যে এটি একটি প্রতিবাদের অন্যতম একটি আইকনিক ঘটনা হয়ে থাকলো আবরার ফাহাদের এই জীবন দেওয়া। সব মিলে আজকে আদালত অঙ্গনে এই বিষয়টি আলোচনা হয়েছে। আইনজীবীরা বলছেন যে এই ঘটনা থেকে যাতে পরবর্তীতে শিক্ষা নেওয়া হয়। আবরার ফাহাদের বাবাও তাই বলেছেন যে পরবর্তীতে আর কোনো ক্যাম্পাসে যাতে তার ছেলের মতো কাউকে জীবন দিতে না হয়, কোনো ধরনের অপরাজনীতি, হিংসাত্মক রাজনীতি যেন না হয়। তো এর পরবর্তীতে এখন পূর্ণাঙ্গ রায় বেরোনোর পরে আসামি পক্ষ আপিলে যাবে, তখন বোঝা যাবে যে তারা আসলে আপিলে কি নিয়ে শুনানি করছেন এবং আপিলের পরে নতুন করে আবার কি রায় আসে বা এই রায় আসলে বহাল থাকে কিনা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, উচ্চ আদালত, বিচারিক আদালতের রায়ে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। যা রায় ছিল 20 জনের মৃত্যুদণ্ড, 5 বুয়েট শিক্ষার্থীর যাবজ্জীবন কারাদণ্ড, সেটি আবরার ফাহাদ হত্যা মামলায় নিম্ন আদালতের রায় উচ্চ আদালত বহাল রেখেছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার। পিলখানা হত্যা মামলায় সাজার মেয়াদ পূর্ণ করা আসামিদের মধ্যে বিস্ফোরক আইনের মামলায় 239 বিডিআর জওয়ানের জামিন বিষয়ে আদেশ আজই। বৃহস্পতিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেন। এর আগে 19 জানুয়ারি 178 বিডিআর জওয়ানকে জামিন দেন একই আদালত। পরে গত 23 জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জে ও কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হন তারা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানার সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে যায়। এ নিয়ে আরও জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তসলিম হোসেন। তসলিম হোসেন, আমরা আগে জেনেছিলাম যে আজকে আদেশ হতে পারে, আসলে সে আদেশ হয়েছে কিনা বা কখন হবে? আপনারা জানেন 178 জন এই বিস্ফোরক মামলায় আগে জামিন পেয়েছেন। আজকে 239 জনের জামিন পাওয়ার কথা রয়েছে। সর্বশেষ আদালত সংশ্লিষ্ট অনেকের সাথে আমাদের কথা হয়, কিন্তু যেই পরিস্থিতি এখানে দাঁড়িয়েছে, বিডিআর বিদ্রোহ
ঘটনায় আত্মীয় স্বজন যারা এসেছেন এই বিডিআর জওয়ানদের তাদেরকেও আমরা আদালতে পেয়েছি। কিন্তু আজকে এই রায়টি মনে হয় যে এই আদেশটি সম্পন্ন হবে না, তার কিছু কারণ আমরা রাষ্ট্রপক্ষের কাছ থেকে জানতে পারলাম। এখানে এই 239 জনের বিরুদ্ধে হত্যা মামলায় অনেকজন আছেন। সেই ক্ষেত্রে আদালত তাদের একটা প্রক্রিয়ার মাধ্যমে এই আদেশটি দেওয়ার কথা ছিল, কিন্তু মনে হচ্ছে যে এই আদেশটি আজকে আদালত দিতে পারবেন না বলে আমাদেরকে এই মাত্র কিছুক্ষণ আগেই জানিয়েছেন। তারপরেও বলে রাখি যে এই ঘটনায় কিন্তু আদালতে বিডিআর জওয়ানদের আত্মীয় স্বজনরা কিন্তু এখন পর্যন্ত আদালতের দরজায় দাঁড়িয়ে আছেন। তারা আদালতের কাছে ন্যায় বিচার চাওয়ার জন্যই এখানে আছেন এবং তারা বলেছেন যে আদালত যেভাবে রায় দিবে আমরা ওইভাবেই এই আদেশটা মেনে নিব। আমাদের প্রথম দরকার জামিন। আসামিপক্ষের যারা আছেন তাদের কথা এবং আসামিপক্ষের যারা আইনজীবী আছে তারা বলছে যে এই বিষয়টা কেন এত সময় লাগবে, এবং এই আদেশটা হচ্ছে যে কিছু মানুষ বের হবে, তারা তো পালানোর কোনো ওয়ে নাই অথবা কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে তারা মনে করছে যে আজকে তাদের জানতে যাচ্ছি, আজকে যেহেতু আদেশ হওয়ার কথা কিন্তু কেন হচ্ছে না, এর পেছনে কি কোনো কারণ জানতে পেরেছেন কিনা বা আদালত থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? আমরা সর্বশেষে যেটা জানতে পারি যে এখানে দুইটি আপনার এই বিডিআর বিদ্রোহ ঘটনার পরে মোট 3টি নিয়মে মামলা হয়েছে। একটি সামরিক আদালতে মামলা হয়েছে, একটি হত্যা মামলা হয়েছে, একটি বিস্ফোরক মামলা হয়েছে। বিস্ফোরক মামলা দুটো, বিস্ফোরক এবং হত্যা মামলা এই দুটো হচ্ছে রাষ্ট্রীয় আইনে চলছে এবং সামরিক আইনের মামলাগুলো আগে যেখানে চলেছে সেভাবে শেষ হয়েছে। কিন্তু এইখানে আপনার যেই বিষয়টি ওনারা ধরে আগাচ্ছে যে অনেকে এই মামলায় 10 বছরের অধিক সাজা খেটে ফেলেছে এবং 16 বছরের মতো এই মামলা চলমান। 6 বছর কিন্তু অনেকে হচ্ছে যে বিনা কারণেই জেলখানায় আছে। সাথে হত্যা মামলা থাকার কারণে এবং এই মামলায় নতুন কিছু সাক্ষী তৈরি হওয়ার কারণে একটা জটিলতা দেখা দিয়েছে। রাষ্ট্রপক্ষ হয়তোবা সেই কারণেই আজকে এই আদেশটি আদালতের মাধ্যমে দিতে পারবে না বলে আমাদেরকে নিশ্চিত করেছে। বিডিআর বিস্ফোরক মামলায় 239 জনের জামিন আদেশের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে আদালতে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তসলিম হোসেন। রাঙামাটি সদরের সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী নির্মল খিসা নিহত হয়েছেন। সকাল 9টার দিকে সদর উপজেলার সাতছড়ি ইউনিয়নে খামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে ইউপিডিএফের 3 কর্মী তৈমেদুং এলাকা থেকে খামারপাড়ায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে নিহত হন নির্মল চাকমা। এদিকে এই ঘটনার পর জনসংহতি সমিতির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ইউপিডিএফ এর অভ্যন্তরীণ কোন্দলে হত্যাকাণ্ড বলেও দাবি করে জেএসএস। 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সকাল 9টা 45 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। এর আগে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান জাতিসংঘের মহাসচিব। 4 দিনের সফরে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন। শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। সেখানে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারেও যোগ দেন গুতেরেস। শনিবার গুলশানে নবনির্মিত জাতিসংঘ ভবনেও যান তিনি। পরে বিকেলে যৌথ সংবাদ সম্মেলন যোগ দেন। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব বলেন, রাখাইনে চলমান পরিস্থিতির কারণে এই মুহূর্তে শান্তিপূর্ণ প্রত্যাবাসন কঠিন। প্রতিবেশী দেশগুলোকে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর তাগিদ দেন তিনি। এবং এই যে রোহিঙ্গা সংকট, চট্টগ্রামে পুলিশকে গুলি করে পালানো ছোট সাজ্জাদ সস্ত্রীক গ্রেপ্তার হয়েছেন ঢাকায়। এর আগে ফেসবুক লাইভে বাইজিদ থানার ওসিকে হত্যার হুমকি দেন তিনি। পুলিশ বলছে তার নামে রয়েছে 3টি হত্যাসহ 16টি মামলা। গত রাতেই তাদের চট্টগ্রামে নেওয়া হয়েছে। বিদেশে পলাতক 8 খুনের আসামি সাজ্জাদ হোসেনের অনুসারী তিনি। তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাইজিদ গুতারস তাহলে তুই আতুন বাঁচতিনি। ফেসবুক লাইভে বাইজিদ থানার ওসিকে পেটানোর এই হুমকি গত জানুয়ারিতে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় তাকে ধরতে অভিযানে গেলে পুলিশের উপর গুলি চালান 2024 সালের 4 ডিসেম্বরে। তিনি চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ।
তার নামে সেখানকার নানা থানায় রয়েছে হত্যা থেকে শুরু করে অস্ত্র, জমি দখল ও চাঁদাবাজির বেশ কিছু মামলা। এরপর তাকে ধরতে পুরস্কার ঘোষণা করে সিএমপি। অবশেষে শনিবার রাতে সস্ত্রীক গ্রেপ্তার হন রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকে। 10:30টার দিকে গোপন সংবাদ পাই যে বসুন্ধরা সিটি শপিং মলে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তার ওয়াইফকে নিয়ে শপিংয়ে আছে। ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করি, সে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সিএমপির এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় মোট 16টি মামলা রয়েছে, যার মধ্যে বাজিদ বোস্তামি থানা রয়েছে 6টি মামলা, তারপরে চাঁদগাঁও থানা রয়েছে 4টি মামলা এবং হাটহাজারী থানা রয়েছে 6টি মামলা। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। সিএমপির একটি বিশেষ টিম গত এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করতেছি, তার গতিবিধি পর্যবেক্ষণ করতেছিলাম। এছাড়া সাজ্জাদের নেতৃত্বে চট্টগ্রামে একটি সন্ত্রাসী চক্র রয়েছে বলেও জানাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। বলছেন এখন তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। শেষবার যেটা সে পুলিশকে গুলি করে সে এখান থেকে পলায়ন করেছে, যার কারণে এবং তার অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল, যার কারণে ওসির বিরুদ্ধে সে মিথ্যাচার করেছে। তার অত্যন্ত শক্তিশালী ডাটা ফোর্স রয়েছে, মানে কি বলবো, টিম রয়েছে, তারা ফেসবুকে অ্যাক্টিভ আছে। আমরা তার অনেক সহযোগীকে গ্রেপ্তার করেছি। গত সপ্তাহ 2টা অস্ত্র সহ তার সহযোগী আমরা গ্রেপ্তার করেছি, বিদেশি অস্ত্র সহ, পিস্তল সহ। সাজ্জাদের স্ত্রীর নামেও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত রাতেই তাদের চট্টগ্রামে নেওয়া হয়েছে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। গত রাত 3টার দিকে শহরের পারন্দাখালীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মারুফ হোসেন, লিখন হোসেন ও আশিকুর রহমান। সেনাবাহিনী ও পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শহরে অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়। আটকের পর তাদের সবাইকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সেনাবাহিনী। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানে এসে প্রাইভেট কার থামিয়ে প্রবাসী টাকাসহ সবকিছু লুট করে নিয়ে যায় ডাকাত দল। কুমিল্লা, মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায়ই এ ধরনের ঘটনায় নিরাপত্তাহীনতায় স্থানীয়রা। যশোরে গত 3 মাসেই খুনের ঘটনা ঘটেছে 14টি। থেমে নেই চুরি, ছিনতাইও। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন জনমনে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাতে ডাকাতের আতঙ্ক, আর দিনে রাস্তাঘাটে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য। গত 1 মার্চ ভোর 6:30টার দিকে 14গ্রাম থানা থেকে 500 মিটার দূরে মালয়েশিয়া ফেরত বিলাল হোসেনের প্রাইভেট কারটি টার্গেট করে ডাকাতরা। মহাসড়কে পিকআপ ভ্যানে এসে লুট করে নেয় মোবাইল ফোন, নগদ টাকা, 3টি লাগেজ সহ সবকিছু। রাস্তার সাইডে দিয়ে ফালা দিয়া এত বড় বড় চুরি, তারপরে রামদার মতন সবাই আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের ভবেরচর, কুমিল্লার দাউদকান্দি এবং 14গ্রাম এলাকায় সম্প্রতি এমন বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। আমার ব্যাংক কার্ডে ছিল 1,10,000 টাকা, এটাও তুলে নিয়ে গেছে গা, আর আইফোনটাও নিয়ে গেছে গা, হাতে একটা ঘড়ি ছিল। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর দাবি এ ধরনের অপরাধ ঠেকাতে এরই মধ্যে নেওয়া হয়েছে ব্যবস্থা। এই হাইওয়েতে তো আসলে মানে এখানে চেকপোস্ট বসানো সম্ভব না, এত দ্রুতগতির গাড়ি চেকপোস্ট থামানো সম্ভব না। তারপরে আমরা যেগুলা নাম্বারবিহীন পিকআপ আছে ওগুলো মানে ধরার জন্য আমরা হাইওয়েকে বলেছি। যশোরে গেল 3 মাসে খুন হয়েছেন 14 জন। এছাড়া 13টি ডাকাতি, 4টি ছিনতাই ও শতাধিক চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশের কঠোর তৎপরতা নেই বলে অভিযোগ নগরবাসীর। হতে গেল আমাদের একটা টায়ার উদ্ধার, আমার তালা কেটে একবার দুর্ধর্ষ ডাকাতি ভাই। যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অন্যান্য অভিযোগে 17 ফেব্রুয়ারি প্রত্যাহার করা হয় পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদকে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোরের চৌগাছায় শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে আজগর আলী নামে এক বিএনপি সমর্থককে গুলি করার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার সৈয়দপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে আজগরের বাবা মোহাম্মদ আব্বাসের সাথে একই গ্রামের আওয়ামী লীগের কর্মী আলতাফ এবং ওয়ালিয়ারের সাথে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে কথা কাটাকাটি হয়। বিষয়টি আলতাফ তার ভাইপো ইমরানকে জানায়। এতে ক্ষুব্ধ হয়ে ইমরান তার কাছে থাকা অস্ত্র নিয়ে গুলি ছোড়ে। এতে আজগর গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আজগরকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এদিকে ইমরানকে অস্ত্রসহ আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
খাগড়াছড়িতে অভিযান চালিয়ে 2 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে মাটিরাঙ্গার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় গত 4 মার্চ মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের বাড়িতে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে ডাকাত দল। এই ঘটনায় মঞ্জুরুল ইসলাম মামলা করার পর নাইম আল সুলতান ও মোহাম্মদ ইউসুফ প্রকাশকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি, চাপাতি জব্দ করা হয়। এছাড়া 4টি মোবাইল ফোন এবং নগদ 35,000 টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদকসহ 8টি মামলা রয়েছে। বন্ধ হতে পারে সরকারি নতুন 6 মেডিকেল কলেজ। মানের ঘাটতি থাকায় এমন সিদ্ধান্ত নিতে পারে সরকার। শিক্ষার্থীদের পাঠানো হবে নিকটবর্তী মেডিকেল কলেজে। দক্ষ চিকিৎসক তৈরিতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। নেই অবকাঠামো ও জনবল। এরপরও 2018 সালে অনুমোদন পায় নেত্রকোনা মেডিকেল কলেজ। পরের বছর সদর হাসপাতালের কয়েকটি কক্ষে শুরু হয় ক্লাস। এখনও চলছে জোড়াতালি দিয়েই। এরপরও গত বছর আসন সংখ্যা 50 থেকে 70 করা হয়েছে। রেজিস্টার নাই, সাব রেজিস্টার নাই। যেমন আমাদের গাইনি ডিপার্টমেন্টে এখন টিচারের সংকট আছে। সো আমাদের গেস্ট টিচাররা এসে আমাদের ক্লাস নিচ্ছেন। আমাদের মেডিকেলে ল্যাবের অনেক কিছু সংকট আছে, অনেক ইনস্ট্রুমেন্ট নাই, তাই আমরা হাতে কলমে শিখতে পারতেছি না। আমরা শুধু বইয়ের উপরে আমাদের নলেজটা থাকতেছে। চাঁদপুর মেডিকেলের জমি অধিগ্রহণই শেষ হয়নি, কিন্তু কলেজ চলছে 6 বছর ধরে। সদর হাসপাতালের মাত্র 8টি কক্ষেই চলছে এই কলেজ। স্থায়ী ক্যাম্পাস না থাকার কারণে আমাদের একটু স্পেসে প্রবলেম হচ্ছে আর কি, যে যদি একটা ব্যাচ করে তখন আরেকটা ব্যাচ স্পেস পায় না। একটা বিল্ডিং আসলে আমাদের ভাড়া নেওয়া হয়েছে, সেটা যদি আমরা চলে যেতে পারি হয়তো আমরা খুব শীঘ্রই চলে যাব, তখন হয়তো এই সমস্যা থাকবে না। আমাদের এখনো নিজস্ব হোস্টেল হয়নি। আমাদের একটা বিল্ডিং ভাড়া করে সেখানে ছাত্রদেরকে স্থান করে দেওয়া হয়েছে। এছাড়া নওগাঁ, নীলফামারী, মাগুরা ও হবিগঞ্জ মেডিকেল কলেজের অবস্থাও একই। 6টি মেডিকেলই তৈরি হয়েছে কোনো পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া। এর পেছনে ছিল আওয়ামী লীগ আমলের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও আমলা। কোনো কলেজেরই নেই স্থায়ী ক্যাম্পাস। সদর হাসপাতাল বা ভাড়া ভবনে চলছে ক্লাস। নেই মানসম্মত ল্যাব। এখনও অনুমোদন হয়নি জনবল কাঠামোর। এত সংকটের মধ্যেও প্রতিটি মেডিকেলে বাড়ানো হয় আসন সংখ্যা। এই অবস্থায় 6 কলেজ নিয়ে নতুন করে ভাবছে সরকার। যে কোনো একজন প্রভাবশালী ব্যক্তি মনে করেছেন যে নিজের এলাকায় একটা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে, সেটাই ছিল এখানে মুখ্য। একটা মূল যে পরিকল্পনা দরকার, আমাদের দেশের চাহিদা কোথায় কোথায় মেডিকেল কলেজ স্থাপন করা দরকার, কোথায় হাসপাতাল স্থাপন করা দরকার, এটার যে একটা মহাপরিকল্পনা করে এগিয়ে যাওয়া দরকার, সেটা অনেক ক্ষেত্রেই করা হয়নি। এই বাস্তব পরিস্থিতির আলোকে আমরা চেষ্টা করব প্রত্যেকটা মেডিকেল কলেজের সমস্যাগুলো সমাধান করার জন্য। বন্ধ করার বিষয়টা আসলে সব শেষে যদি কোনো কিছু কার্যকর না হয় সেক্ষেত্রে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে রাজনৈতিক বিবেচনা এবং পরিকল্পনা প্রস্তুতি ছাড়া আর কোনো মেডিকেল কলেজের অনুমোদন দেয়া হবে না। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুর ও চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় 3 জন নিহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরের শিবরামপুরে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল ও অটোরিকশার 2 আরোহী। করিমপুরে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী জানান, সকালে ঢাকা ফরিদপুর মহাসড়কে তরমুজবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও অটোরিকশায় ধাক্কা দেয়। পরে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায় ট্রাকটি। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নয়ন শেখ ঘটনাস্থলে নিহত হন। আহত হন নয়নের মা। অন্যদিকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আহত অটোরিকশা চালক। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদরে সকালে ট্রাকের ধাক্কায় এক ট্রলি চালক নিহত হন। এ ঘটনায় আহত একজন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন। লক্ষ্যমাত্রার প্রায় 2000 টন বেশি আলু উৎপাদন হয় বিপাকে পড়েছেন শেরপুরের কৃষক। হিমাগারে জায়গা না থাকায় ট্রাক নিয়ে প্রতিদিনই বাইরে দাঁড়িয়ে থাকছেন তারা। এদিকে হিমাগারের ভাড়া বৃদ্ধির কারণে লোকসানের আশঙ্কা কুড়িগ্রামের চাষিদের। এমন বাস্তবতায় 2 মাস ঘরে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আলু সংরক্ষণের জন্য শেরপুরে সরকারি 2টি আর ব্যক্তি মালিকানার একটি হিমাগার রয়েছে। এই 3টিতে ধারণ ক্ষমতা 13,000 টন। তবে এবার এই জেলায় আলু উৎপাদন হয়েছে 95,706 টন। পাশাপাশি জামালপুরের বক্সিগঞ্জের চাষিরাও ফসল রাখেন শেরপুরে। এতে হিমাগারে জায়গা নেই বললেই চলে।
ট্রাকে আলু নিয়ে বাইরে অপেক্ষায় কৃষক। আমরা ভিতরে কি আলু নামাইতে পারবো কি নামাইতে পারবো না এরকম কোনো সিদ্ধান্তই আমরা পাইতেছি না। হিমাগার কর্তৃপক্ষ বলছে ধারণ ক্ষমতার বেশি আলু আসায় এই বিড়ম্বনা। ৯৫,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, আর আমাদের শেরপুরে মাত্র ১৩,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 3টা কোল্ড স্টোরেজ। আদৌ সম্ভব নেই এগুলো মজুদ সংরক্ষণ করেন। কৃষি বিভাগ বলছে শেরপুরে এবার ৫,২১২ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য ছিল, কিন্তু আরও ১০৫ হেক্টর বেশি চাষ হওয়ায় উৎপাদন বেড়ে গেছে প্রায় ২,০০০ টন। আলু সংরক্ষণটা নর্মালি কৃষক তার বাড়িতে ২-৩ মাসের জন্য আলু নর্মালি সংরক্ষণ করতে পারে, কিন্তু লং টাইম যদি সংরক্ষণ করতে হয় তাহলে তাকে কোল্ড স্টোরেজে রাখাটাই শ্রেয়। আমরা ২-৩ মাসের যেটা হয় সেটা সেইভাবে আমরা তাদেরকে মোটিভেশন দিচ্ছি। এদিকে হিমাগারের ভাড়া বাড়ায় লোকসানের শঙ্কায় কুড়িগ্রামের চাষিরা, আবার বাজার দর কম থাকায় বিক্রি করেও বেশি লাভ হচ্ছে না। এ নিয়ে অনেকটা উভয় সংকটে কৃষক। যেখানে আমরা দিয়েছি ৩ টাকা ৩.৫ টাকা স্টোর ভাড়া, কিন্তু এই বছর সেখানে ৬ টাকা ৭৫ পয়সা। কুড়িগ্রামেও লক্ষ্যমাত্রার ১১০০ হেক্টর বেশি জমিতে আলু চাষ হয়েছে। এখন পর্যন্ত হিমাগারে জায়গার সংকট নেই, তবে অনেক চাষি এখনও ফসল ঘরে তোলেননি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ২৪ জন। ইরানকেও হুমকি ট্রাম্পের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে পাকিস্তানের ৯ উইকেটে হার, ৯২ রানের টার্গেট সহজেই টপকে যায় কিউইরা। আস্থার সংকট কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো। টাকা জমা দেওয়ার পাশাপাশি নতুন করে ব্যাংক হিসাবও খুলছেন অনেকেই। ব্যাংকাররা বলছেন আশঙ্কা থাকলেও আগের মতো সংকট নেই। ব্যাংকে টাকা তুলতে এসে এখন আর কেউ খালি হাতে ফিরে যাচ্ছেন না। বিশ্লেষকরা বলছেন আস্থা বাড়াতে সংস্কারের পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে জোর দিতে হবে। গেল আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক। গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দিতেও ব্যর্থ হয় তারা। অন্তর্বর্তী সরকারের নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে গঠন করা হয় নতুন পর্ষদ। প্রথম দিকে দেয়া হয় তারল্য সহায়তা, পরে 6টি দুর্বল ব্যাংকে টাকা ছাপিয়ে 22,500 কোটি টাকা ধার দেয় বাংলাদেশ ব্যাংক। এমন বাস্তবতায় দুর্বল কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে, টাকা উত্তোলনেও ভোগান্তি কমেছে। ইমপ্রুভ হয়েছে ব্যাংকগুলা। আমরা আগেও ভয় পাই না, কারণ ব্যাংক খাত এটা আছে আর্থিক খাত, এটা কখনো বন্ধ হওয়া বা হওয়ার কথা না। মোটামুটি আমরা আল্লাহ রহমতে পেমেন্ট পাচ্ছি, পেমেন্ট জমা দিচ্ছি। এখন আমি টাকা লাগছে 50,000, আমার 50,000 টাকা দিয়ে দিচ্ছে। 1 লাখ বললে 1 লাখ দিয়ে দেয়। ব্যাংকাররা বলছেন টাকা উত্তোলনের পাশাপাশি জমাও দিচ্ছেন কেউ কেউ। কাউন্টারে লেনদেন অনেকটাই স্বাভাবিক, অনলাইন সেবাও পাচ্ছেন গ্রাহকরা। আগে মানুষ ডিপিএস এর কিস্তি দেওয়া বন্ধ করেছিল, অনেকে সেগুলো জমা দিচ্ছে। ওয়ার্কার স্যালারি, ওয়েজেস এবং অন্যান্য বিল, ইউটিলিটি বিল টিল এগুলোর জন্য তারা যে পরিমাণ টাকা যাচ্ছে আমরা না করছি না। দুর্বল ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলছেন লেনদেন স্বাভাবিক হচ্ছে, এমনকি ছোট ঋণও দেয়া হচ্ছে গ্রাহকদের। আমরা ব্রাঞ্চের স্বাভাবিক কাজকর্ম চলছে, ছোটোখাটো লোন দেওয়ার জন্য ব্রাঞ্চগুলোকে বলা হয়েছে এবং মানুষ টাকা জমা লেনদেন এগুলো করতে পারছে। লোনগুলো ডিস্ট্রেসড হয়ে যাওয়া মানে কি, লোনের টাকাটা রিসাইকেল হচ্ছে না, আর আপনার ব্যাংকে আসতেছে না, তাই না? আপনার ব্যাংকে যদি না আসে তাহলে আপনি যখন ডিপোজিটের টাকা আসবে, টাকা উইথড্র করতে, তখন আপনি কোথেকে টাকাটা দিবেন, তাই না? তো এই দুর্বল হয়ে যাওয়ার ফলে কিন্তু তার এই সমস্যা হবে, এবং এই দুর্বলতাই কিন্তু আলটিমেটলি তার লিকুইডিটি প্রবলেমের উপর ইম্প্যাক্ট রাখছে। বিশ্লেষকরা বলছেন সংস্কার ও সুশাসনের ধারা অব্যাহত থাকলে শিগগিরই ব্যাংকিং খাত আরও শক্তিশালী হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।